আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় অতে আম। আপনাদের সাথে আছি আমি সেলিয়া সুলতানা। আজ আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বলছি যে আতে আম, স্বরবর্ণের সাথে আম, এবং আমের সাথে বাঙালির যে সম্পর্ক, মৌসুমের শুধু যে ফল সেটিই শুধু নয়, বরং দেখা যাচ্ছে যে আমাদের যাপিত জীবনে আমের সুস্বাদু, আমের যে মিষ্টতা, সে জিনিসটাও আমরা সবসময় প্রত্যাশা করি। এবার যে আমের ফলন আমরা দেখেছি, গত বছর ২৭ লাখের মেট্রিক টনের বেশি হচ্ছে উৎপাদন হয়েছে, ফলন হয়েছে। এইবার বলা হচ্ছে যে ১৫% কম হতে পারে। কেন এবারের লক্ষ্যমাত্রাটা কেমন? কেন আমরা বলছি যে ১৫% কম হতে পারে? ধন্যবাদ। প্রথমে যেটা বললেন, আসলে আমরা ছোটকাল থেকে যদি বলি ফল, যদি বলি বাংলাদেশ ফল মানে আমরা শুরু করে আম দিয়ে, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, এইভাবে যায়। সুতরাং ফল বললেই প্রথমে আসে আম। এটা আমাদের একেবারে বাংলাদেশ বা আমাদের জন্য একেবারে প্রধান একটা ফল। এবং আম বাংলাদেশের এমন কোনো স্থান নেই যেখানে পাওয়া যায় না। অনেকগুলো ফল আছে হয়তো এলাকা ভিত্তিক, কিন্তু আমটা কিন্তু সারা বাংলাদেশে হয়। আর এখন তো আপনার নতুন প্রযুক্তি গ্রাফটিংয়ের কারণে আমটাকে একদম সে বান্দরবনের পাহাড় থেকে আরম্ভ করে টেকনাফ, তেঁতুলিয়া কোথায় নেই। সুতরাং আমটা একটা আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ। আপনি একটু আগে বলছিলেন যে আমের মিষ্টতা, আম শুধু মিষ্টি না, টকও আছে। সবটাই যে মিষ্টি তা কিন্তু না। সুতরাং আমের ব্যবহারটাও ডিফারেন্ট আছে, কাঁচা আম থেকে আরম্ভ করে। ধরেন এই এই যে বৈশাখের গরম তপ্ত রোদের মধ্যে যদি আপনার আমের টক ডাল খান বা আমের টক খান, সেটার কিন্তু স্বাদ অন্যরকম। এটা টক হতে পারে বাট হেলদি এবং শরীরের জন্য খুব উপকারী। সুতরাং আমের ব্যবহারটা বহুবিধ। আমরা একদম ছোট আম থেকে পাকা আম, তারপর আম সত্ত্ব, প্রত্যেকটাই গুণ আছে এবং কাজে আছে। ফলনের কথা যেটা বললেন, যে আসলে কিন্তু আমাদের আমের ফলন অনেক বেড়েছে। গত ১৫ বছর দেখবেন যে সারা বাংলাদেশে আম ছড়িয়ে গেছে। এখন পাহাড়ে প্রচুর পরিমাণ আম হচ্ছে, বিশেষ করে বান্দরবন এখন একটা আমের হাব হয়ে গেছে। যদি আপনি দেখেন যে ফলন হয়, সেই হিসাবে ফলন বেড়েছে। এবং এবছর যেটা কম হবে সেটা বলছে বিজ্ঞানীরা, যে আমটা হলে কি যে আপনার অল্টারনেট বিয়ারিং, এক বছর ভালো হলে তারপর বছর কম হয়। এটা হলো একটা আমের সমঝোতা। সেই হিসাবে তারা এবার অফ ইয়ার বলে একটু কম হবে ধারণা করছে। দ্বিতীয়ত কিছুটা কম হওয়ার সম্ভাবনা আছে যে আমের মুকুল আসার পরে মাঝখানে একবার তীব্র ঠান্ডা পড়েছিল, কিছু কুয়াশা পড়েছিল, তাতে আমের মুকুল ঝরে গেছে। শীতের সময় বেশি ছিল, কিন্তু শীতের শেষের দিকে হঠাৎ করে একবার মাঝখানে ৫-৭ দিন একটা খুব ভালো কুয়াশা এবং শীত থাকাতে ঠিক যখন আপনার পলিনেশন হওয়ার কথা ঠিক ওই সময়টা এটা ছিল, তাতে করে মুকুল ঝরে গেছে বেশি। তারপরে যেটা হলো যে দীর্ঘ প্রায় ২১-২২ দিন যে খরা থাকার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে, তখন কিন্তু আমের মুকুল মানে আমের ছোট আম ঝরে গেছে অনেক বেশি। যদিও কৃষি সম্প্রসারণ কৃষকদেরকে সেচ দেওয়ার কথা বলেছে, সব জায়গায় হয়তো সেচ দেওয়ার সুযোগ থাকে না। যেখানে থেকেছে কৃষকরা কিন্তু দিয়েছে, তারা নিজেরও উদ্যোগ নিয়ে সেচ দিয়েছে। কিন্তু তারপরও ধরেন একটা হলো যে ন্যাচারাল ভাবে যে বৃষ্টিপাতের যে উপকারিতা, আর আপনার সেচ দিয়ে হয়তো ঠেকানো যায়, কিন্তু ওই পরিমাণ রেজাল্ট তো আর আসে না। সেই হিসাবে আমরা মনে করছি যে কিছুটা হয়তো কম আসবে। আর আরেকটা জায়গায় যেমন হচ্ছে আমরা ঘরের দাওয়ায় দেখি, মানে আম এমন একটি ফল, কাঁঠাল এমন একটি লিচু, আমাদের কিন্তু ঘরের দাওয়াতেও হচ্ছে এই ফলগুলো থাকে। সেখানে তো আলাদা করে হয়তো জল দেওয়া বা ওটির পরিচর্যা করাটা ওইভাবে না। যখন একটা দুটো গাছ থেকে করা যায়, কিন্তু যখন বেশি গাছ থেকে কমার্শিয়ালি যারা করে, যেখানে কমার্শিয়ালি করে সেখানে আরো বেশি সুবিধা, কারণ তারা যেহেতু কমার্শিয়ালি করে তাদের একটা পুরো প্রিপারেশন থাকে, যে কখন ইরিগেশন করতে হবে, কখন ফার্টিলাইজেশন করতে হবে, কখন প্রুনিং করতে হবে। তো প্রত্যেকটা তারা কিন্তু ছকে বাঁধা, তারা দে আর টেকিং কেয়ার অফ দেয়ার গার্ডেন্স, তারা কিন্তু খুব ভালো করে করে। কিন্তু নর্মালি আমাদের ঘরের আশেপাশে যেগুলো আছে সেগুলো কিন্তু অযত্নে থাকে। অনেকে শখ করে করে, যত্ন করে, হয় না। বাট এখন তারপরেও আমরা মনে করি যে ফলন কম হলেও কিন্তু অনেক হবে। কারণ কি, আমার প্রতি বছর নতুন নতুন বাগান আসছে, এরিয়া কাভারেজ বাড়ছে, নতুন নতুন গাছ আসছে। সুতরাং ফসল যে খুব একটা কম হবে, তারা যেটা 15% কম বলেছে গতবার থেকে, তারপরও অ্যাট দ্য এন্ড কী হবে সেটা বোঝা যাবে যে আরও 10-15 দিন পরে। আরেকটা অ্যাডভান্টেজ আছে, ধরেন গত বছর আমাদের ফলন খুব ভালো হয়েছিল, কিন্তু বৈশাখে কালবৈশাখী থেকে সাতক্ষীরার পুরো বাগান ধ্বংস হয়ে গেছে। সাতক্ষীরা থেকে কিন্তু গতবার আমরা 50% আমও কালেক্ট করতে পারিনি, এবং অপরিপক্ক আম নষ্ট হয়ে গিয়েছিল। এবার কিন্তু কালবৈশাখী কম হয়েছে।
সুতরাং এখানে কিন্তু এটা আবার সেফটি আছে যে আমার ওই ড্যামেজ কম হবে, ওয়েস্টেজটা কম হবে। সাতক্ষীরার সাথে আমরা যদিও কথা বলবো, আমরা কিছু সাতক্ষীরা আমাদের প্রতিনিধি আহসান রাজীব ওনাকে রেখেছি এবং রাজশাহী থেকে রাকিবুল হাসানকেও রেখেছি, আমরা কথা বলবো। আরও একটি বিষয়, আগামীকালকে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে ক্যালেন্ডারটি প্রকাশ করেছে সেখানে সাতক্ষীরা থেকে আম নামানোর সূচনা হবে আগামীকাল। তো সেখানে যেহেতু 2 মাস 3 মাসের এক ধরনের সময় থাকে যে সাতক্ষীরা থেকে এখানে চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে এই জায়গাগুলো যখন থাকে, এটি কি এবার এই ক্যালেন্ডারটি ফলো করা সম্ভব হবে যেহেতু আমের মুকুল এসছে একটু দেরি করে? এটা দেখেন, এই ক্যালেন্ডারটা কিন্তু আমরা করেছি বাধ্য হয়ে, কারণ যে কোনো আম যে কোনো সময় বিক্রি করার একটা প্রবণতা ছিল। বৈশাখ মাসেই ল্যাংরাম বাজারে নিয়ে আসতো কেউ কেউ, যেমন ল্যাংরামের একটা ডিমান্ড আছে বলে একেবারে জ্যৈষ্ঠের আগেই মানুষ ল্যাংরাম নিয়ে আসে বাজারে, তাই না? মে মাসেই ল্যাংরাম বাজারে আসতো, কিন্তু সেটাকে আমরা বন্ধ করেছি। আমরা বলেছি যে আমের ক্যালেন্ডারটাকে এভাবে ডিজাইন করা হয়েছে যে সব আম একসাথে পাকবে না। আমাদের আগে যে ট্রেডিশনাল কিছু ভ্যারাইটি ছিল যেটাকে আমরা বৈশাখী বলি, সেটা বৈশাখী মাসের শেষেই পেকে যেত। এখন সেগুলো আছে বাট কম। যখন আপনি কমার্শিয়াল বাগান করেন, যারা বাগান করে বাগানেরা কিন্তু আপনার বাগানে এমনভাবে করে যাতে সে দীর্ঘ সময় আম পায়। দেন আর্লি কিছু ভ্যারাইটি আছে, যেমন গোপালভোগ, লোকাল ভ্যারাইটি। গোপালভোগটা সবচেয়ে আগে আসে, সেটা আমরা একদম আর্লি জ্যৈষ্ঠ মাসের শুরুতেই সেটা এসে যাবে, এবং তারপরে আসবে হিমসাগর, তারপরে আদার লোকাল কিছু ভ্যারাইটি আছে, এবং তারপরে কি আমরা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় গিয়ে কিন্তু আপনার ল্যাংরাম আসবে, তারপরে আপনার ফজলি আম আসবে, এবং সর্বশেষ তখন বাড়ি ফোর এবং লেট ভ্যারাইটিগুলো আসবে। এখন কিন্তু আমের ক্যালেন্ডারটা আমাদের দেশে প্রায় 2 মাস স্থায়ী থাকে, 2 মাস কিন্তু আপনার রেগুলার আম পাবেন। আমরা এই ক্যালেন্ডারটা করার উদ্দেশ্যই ছিল যে আপনার যারা মানে দুষ্ট ব্যবসায়ী, যারা জোর করে আম পাকিয়ে বিভিন্ন কেমিক্যাল দিয়ে আম পাকিয়ে বাজারে নিয়ে আসতো, সেটাকে বন্ধ করার জন্য। এবং আমরা এখানে মনে করি যে ভোক্তাদের, কনজিউমারদের কিন্তু একটা আমরা সেন্সিটাইজড হওয়া দরকার। তাদের কিন্তু এই জিনিসটা বোঝা উচিত যে আমি কখন কোন ফসলটা বা কোন ফলটা খেলে ভালো হবে আমার জন্য। আমি কেন আর্লি ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে কেন আমি পাকা আম খেতে যাব? পাকা আম খেতে গেলে আপনাকে মে মাস শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। আমি এই গত শুক্রবারে বাইরে যাচ্ছি, আমি দেখলাম যে সোনারগাঁ আমাদের একটা লিচুর জায়গা, একেবারে কচি কচি লিচুগুলোকে নিয়ে আসে বিক্রি করার জন্য। বাট লিচু তো এখন পাকার বয়স না, লিচু আরও 10 দিন পরে আসবে, কিন্তু সে 15 থেকে 20 দিন আগে লিচুটাকে বাজারে নিয়ে আসে এটা বেশি দাম পাবে বলে। এখন হয়তো সে রং করেছে, না হয় সে জোর করে এটাকে কালার একটা শেড দিয়ে নিয়ে আসছে, কার্বাইড শেড করে নিয়ে আসছে যাতে করে বাজারে একটা ভালো দাম পায়। সুতরাং এখানে আমরা সবসময় বলে আসছি যে আমরা কনজিউমারদেরকে অ্যালার্ট হওয়া উচিত যে আমি কখন কোন ফলটা খাবো। কনজিউমারদের ব্যাপারে যেহেতু আপনি আসলেনই, আমরা হয়তো পরে এই বিষয়টা নিয়ে কথা বলতাম। আমরা দেখেছি যে কারওয়ান বাজার, অন্যান্য সময় কারওয়ান বাজার এবং ফলপট্টি যেগুলো আছে আমাদের ঢাকায়, যেহেতু আমরা ওই বাজারগুলোতে প্রায় রেগুলারই আমাদের যারা রিপোর্টার আছেন, যারা আমরা কাজ করি, তারা কিন্তু দেখি যে অনেক সময় এই যে কার্বাইড দিয়ে পাকানো বা এই ধরনের, কিন্তু বাজার মনিটরিংটাও কিন্তু আমরা বলি যে বাজার মনিটরিং করা হবে, কোনো ধরনের কেমিক্যাল বা জোর করে পাকানো হবে না। তাহলে বাজার মনিটরিংটা মানে ভোক্তার কাছে যদি আমি মূল মানে নিরাপদ একটি খাদ্য পৌঁছে দিতে চাই, সেখানে আমরা বারবার কেন ফেল করছি? ফেল করছি না, এই ক্যালেন্ডারটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু ছিল সেটা। এখন ক্যালেন্ডার আসার পরে কিন্তু এই জোর করে পাকানো অনেকটাই কমে গেছে। আপনি ধরেন গোপালভোগ আম আর 5 দিন পর থেকে এমনিতেই পেকে যাবে, কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হবে না। আম জিনিসটা হলো যে আমের আমের ভিতরে আমাদের ইথিলিন থাকে, যেটা আমটাকে পাকায়, সব ফলকে পাকায়। সুতরাং আমটাকে পাকানোর জন্য যখন ম্যাচিউরড আম আপনি হারভেস্ট করবেন, 3 থেকে 4 দিনের ভিতরে সেটা পাকতে শুরু করবে, যখন আপনার কাভার্ড করে রাখলেই হয়। সেটা আপনার কাগজের প্যাকেট বলেন বা ছালা চট দিয়ে ঢেকে রাখেন বা খড় দিয়ে ঢেকে রাখলে, একটাভাবে রাখলেই এটা পেকে যাবে। কিন্তু আমাদের যে ব্যবসায়ীরা অতি মুনাফার জন্য 7 দিন আগে আসলে একটু 200 টাকা কেজি বিক্রি করবে, কারণ সেখানে 7 দিন পরে এটা তো 100 টাকা হয়ে যাবে। সেই জিনিসটাকে বন্ধ করার জন্য আমরা ক্যালেন্ডারটা করা হয়েছে। যখন হচ্ছে সাতক্ষীরার আমটি আসে তখন কিছুটা দাম বেশি থাকে। আপনি যে ক্যালেন্ডারের কথা বলছিলেন যে ক্যালেন্ডারটা ফলো করা যাবে কিনা, এখন কিন্তু ক্যালেন্ডারটাকে আরো আপনার বৈজ্ঞানিকভাবে ডিজাইন করা হয়েছে যে সাতক্ষীরা যেহেতু এটা আগে পাকে, সাতক্ষীরাটা আগে আসে, তারপরে আমাদের রাজশাহী পর্যন্ত আস্তে আস্তে ওগুলো তখন একটু কমতে থাকে, 8 থেকে 10 দিন সময় বেশি লাগে। সো এই ক্যালেন্ডারটা কিন্তু এখন মোটামুটি মাঠে সবাই সচেতন, ব্যবসায়ীদেরকে আমরা সচেতন করেছি। এবার এই ক্যালেন্ডারটা কি সাকসেসফুল হবে? যেহেতু ক্যালেন্ডার সাকসেসফুল হবে, এটা 2 দিন আগে পরে হবে, বাট সাকসেসফুল হবে।
আচ্ছা, এখনো ক্যালেন্ডারটা শুরুতে কিছু বাস্তবায়নের সমস্যা ছিল, যে এখানে যারা ল এনফোর্সিং এজেন্সি তারা ঠিকমতো জিনিসটা বুঝেনি। যেমন আমরা দেখেছি যে যখন আম আসতে শুরু করলো, অনেকে আপত্তি করেছে যে এখন কেন পাকা আম, কিন্তু সাথীরা 7 দিন আগে আসবে এই মেসেজটাও তো তাদের কাছে ছিল না যারা মনিটরিং করছে। বাট বাই দিস টাইম মিডিয়ার কারণে বলেন বা মানুষের প্রচারণার কারণে বলেন, জিনিসগুলো এখন অনেকটাই সচেতন। এখন কিন্তু আপনার কোনো ল্যাংগ্রাম বাজারে আসবে না, অন্তত পক্ষে আপনি ধরে নেন যে মে মাসের শেষ না হওয়া পর্যন্ত পাবেন না। কিন্তু আমরা মনে করি যে ল্যাংগ্রাম খেতে গেলে আপনাকে জুন মাসের 15 তারিখ পর্যন্ত ওয়েট করলে বেটার আম পাবেন। একটি বিষয়, যেহেতু আপনি বলেছেন যে যারা আসলে এই বিষয়গুলো মনিটরিং করেন, দেখভাল করেন, এই ক্যালেন্ডারটা অনেকে বুঝে উঠতে পারেন না। আমাদের যে সংরক্ষণের জন্য আমাদের প্রতি বছর দেখা যায় প্রচুর আম নষ্ট হয়, সেক্ষেত্রে কি এই জায়গাটিতে মানে আমরা এক্সপোর্ট করতে পারি যদি এই আমগুলো নষ্ট না হতো? সেক্ষেত্রে কি এই জায়গাগুলো পরিচালনা করার ট্রেনিংটা কি বাড়ানো প্রয়োজন? পরে আমি এক্সপোর্ট বাদই দেন, দেখেন আমার দেশের মানুষ, আমরা যে শুরুতে যেটা বললাম আমের আমরা কয়টা প্রোডাক্ট আমরা খাই, শুধু আমরা ফ্রেশ ফ্রুটটাই খাচ্ছি। আমের যে বাই প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে এখনো নাই, সেকেন্ডারি আমরা এখনো প্রসেসিং যেতে পারি না। আমের জুস পাচ্ছি না, বাজারে যে সমস্ত জুস পাওয়া যাচ্ছে সেগুলো হলো কেমিক্যাল দিয়ে করা, পাল্প দিয়ে করা, ফ্রেশ আম থেকেও না। আমরা তো এখনো প্রসেসিংয়ে যেতে পারি না। আমাদের প্রতি বছর প্রায় 40% আম আমাদের ওয়েস্টেজ হয় বিভিন্ন কারণে, যেহেতু এটা কাঁচামাল সংরক্ষণ করা যায় না। এবং এই সংরক্ষণের জন্য যে ধরনের ফ্যাসিলিটিস করা উচিত সেটা কিন্তু হিউজ এক্সপেন্সিভ, এটা কিন্তু একজন আম ব্যবসায়ীর পক্ষে করা সম্ভব না। সরকার সেখানে এগিয়ে আসতে হবে, সরকারি সাপোর্টে যদি এগুলো হয় তাহলে হয়তো ডেভেলপড হবে। এবং শুধু সেটা না, আপনার আমটাকে গাছ থেকে পাড়ার পর যেভাবে তাকে গ্রেডিং করে প্যাকিং করে ট্রান্সপোর্টেশন করতে হবে, সেই ট্রান্সপোর্টেশনটাও কিন্তু বাংলাদেশে ভালো না। এবং এই কারণে ট্রান্সপোর্টেশনে কিন্তু 10 থেকে 15% আম আমাদের প্রতি বছর নষ্ট হয়। বাজারে প্রত্যেক দিন দেখবেন যে দিন শেষে কারণ বাজারে ঝুরিয়ে ঝুরিয়ে ফেলে দেওয়া হচ্ছে, কারণ এগুলো আর বিক্রি করার উপযুক্ত থাকে না। কারণ আপনি যেই ওপেন স্পেসে আম বিক্রি করেন, এই গরম আবহাওয়ায় আম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এটা যদি আপনি কুল চেনে থাকতো, পুরো আমটা যে গাছ থেকে পাড়ার পর থেকে কুল চেনে আসবে, যে দোকানে বিক্রি হবে সেখানে একটা ঠান্ডা শীতল হাওয়ায় থাকবে, তাহলে কিন্তু আমটা লংজিভিটি আরও 5 থেকে 7 দিন বাড়ানো যেত। কিন্তু সেই ব্যবস্থা আমরা এখনও করতে পারি না, আমাদের আরও সময় লাগবে। এবং যারা করেছে কিছু সুপার স্টোর ডিপার্টমেন্টাল স্টোর, সেখানে কিন্তু দামটা একটু বেশি পড়ছে, কারণ এটার যে খরচটাই ব্যয়টা তো কনজিউমারকে আলটিমেটলি বেয়ার করতে হচ্ছে। তো সুতরাং এই ব্যবস্থাপনাগুলো করতে গেলে আমি মনে করি আরও সময় নেবে, কারণ আমাদের দেশে এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশনটা একটা ভেরি রিসেন্ট কনসেপ্ট। আমরা কিন্তু ট্রেডিশনালি ছিলাম, ফলন হয়েছে, খেয়েছি, বিক্রি করেছি, কৃষকরা কিছু এক্সচেঞ্জ করেছে। কিন্তু এখন কিন্তু মানুষ চাষ করে বিক্রি করার জন্য কমার্শিয়াল কনসেপ্টে, সেটা ফলই বলেন সবজি বলেন, এখন কিন্তু নিজের কনজাম্পশন চিন্তা করে আসে কি বিক্রি করলে কতটুকু তার প্রফিট আসবে। এখন যারা কমার্শিয়াল করে তারা কিন্তু 1 বিঘায় টমেটো বা 1 বিঘায় ফুলকপি করে না, তারা কয়েক একর জমি করে, যেটা এবং তারা 5 দিন 7 দিন পর পরে করে যাতে বিক্রিটা ভালো হয়। সো এই কমার্শিয়াল এগ্রিকালচার করতে গেলে যে লজিস্টিক ফ্যাসিলিটিস থাকা দরকার সেটা কিন্তু আমরা এখনো দিতে পারি না। আমাদের উৎপাদন পর্যায়টা খুব ভালো, আমরা উৎপাদন করছি, কিন্তু উৎপাদন পরে মার্কেটিং চ্যানেলটা বাংলাদেশ দুর্বল, লজিস্টিক দুর্বল, মার্কেটিং চ্যানেলগুলো দুর্বল, মার্কেটে সেই ধরনের ফ্যাসিলিটিস নাই, এবং খুচরা বাজারে যাওয়ার মধ্যে যে সমস্যাটা সেখানে আরও খারাপ। সুতরাং এই প্রত্যেকটা পর্যায়ে আমরা মনে করি যে এখন আমার কাজ করার সুযোগ আসছে। কৃষি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বললেন, বিশেষ করে আমের ক্ষেত্রে আমরা দেখি যে এখন আম সত্ত্ব বানানো, যেটি হচ্ছে হয়তো আমাদের এক সময় ঘরে মা চাচিরা জি ওনারা করতো আম সত্ত্ব আচারটা। আমরা এখনো দেখা যায় যে যখন কক্সবাজারে যাবেন বা কোথাও, তখন কিন্তু আমরা অনেক সময় বলি যে বার্মিজ আচার, সেটিও কিন্তু মৌসুমী ফলগুলোকে কেন্দ্র করে। তো আমরা এই জায়গাটিতে কেন আসলে এখন পর্যন্ত খুব ভালো এগোতে পারলাম না? আমরা এগোতে পারি না, আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়া এই প্রোডাক্টগুলো খুব ভালো ইস্যুস। 2-3টা কারণ। একটা হলো যে এই ধরনের ইনিশিয়েটিভ যারা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে সেখানে সরকারের একটা কঠিন পৃষ্ঠপোষকতা দরকার, সাপোর্ট দরকার। কারণ কি, এর মার্কেটটা প্রথমে খুব বড় থাকে না। আপনি আজকে আমের একটা আমসত্ত্বের জন্য একটা ফ্যাক্টরি করবেন, সেটা কিন্তু আপনার চলবে, ফ্যাক্টরিটা রানিং থাকবে 2 থেকে 3 মাস, যখন আমটা আসবে বাকি সময়টা কিন্তু তার বসে থাকতে হবে। সো তার যেটা ওভারহেড কস্ট কে দেবে, এবং তাকে সারা বছর রান করতে গেলে তার যে ধরনের স্টোরেজ ফেসিলিটিস থাকতে হবে, কাঁচা আম কিনে পাল্প করে রাখবে, তারপর আস্তে আস্তে এটা প্রসেস করবে, ওই বিনিয়োগটা করে কত টাকা প্রফিট আসবে, আমার মার্কেটটা কত বড় আছে, সেটা একটা বিষয়। দ্বিতীয় হলো, যখন আপনি এক্সপোর্ট করতে যাবেন আপনাকে কম্পিট করতে হবে ইন্ডিয়া, থাইল্যান্ড, জাপান, ভিয়েতনামের মতো অ্যাডভান্স কান্ট্রি যারা এই সেক্টরে অনেক দূর এগিয়ে গেছে। সেখানে যখন আপনি কম্পিট করতে যাবেন তখন কিন্তু আপনার আরও বেশি ইনভেস্টমেন্ট দরকার। সুতরাং আমরা মনে করি যে অ্যাগ্রো প্রসেসিংয়ের জন্য বর্তমান সরকারের যে নীতিগুলো আছে, নীতিমালার সমস্যা নেই, কিন্তু আর্থিক
এবং প্রযুক্তিগত সহায়তাটা অনেক কম, প্রাইভেট সেক্টরকে প্রমোট করা হচ্ছে না। এখানে যদি আরও বেশি প্রমোশন করা হতো তারা প্রাইভেট সেক্টরে এগিয়ে আসতো। এখন হয়তো কিছু কিছু কোম্পানি করছে না তা না, কিন্তু এটা একেবারেই যৎসামান্য না। আমাদের কিন্তু অ্যাগ্রো প্রসেসিংটা একেবারে এখন আমরা অনেক পিছিয়ে আছি। তো এই যে ফাইন্যান্স করার কথা বললেন, এই ফাইন্যান্সকে আবার আমরা সেই যেই সুদের হার দেওয়া হয়েছে, এত হাই রেট সুদের হার দিয়ে কি মানে যারা ইন্ডাস্ট্রি করতে যাবেন তাদের জন্য কতটা এখন আমাদের দেশে কিন্তু নাকি আলাদা করে আসলে ভাবতে হবে? দুইভাবেই সমস্যা আমাদের দেশে। সরকার যে চেষ্টা করে তা না, আলাদাভাবে এগ্রিকালচার ক্রেডিট দেওয়ার জন্য ইএফ ফান্ডও ক্রিয়েট করেছে বাংলাদেশ ব্যাংকের, কিন্তু দেখা গেছে এই ফান্ডের প্রায় মেজর কি আমি বলতে 95% পলিটিক্যাল অ্যালটমেন্টে চলে গেছে, পলিটিক্যাল লোকজন টাকাটা দিয়ে গেছে, প্রকৃত এন্টারপ্রেনাররা খুব কম টাকায় পেয়েছে। এসএমই ফান্ড সরকার দিয়েছে, সেখানে কারা টাকা পাচ্ছে, প্রকৃত এন্টারপ্রেনাররা পাচ্ছে কিনা। এখন ব্যাংকিং সেক্টরে ধরেন মানে রুড়ো হলো কথাটা সত্য যে আপনি লেনদেন না করলে একটা ভালো ক্রেডিট পাচ্ছেন না। আপনি যদি শুরুতেই যদি আপনাকে তাকে একটা লেনদেন করতে, তাহলে আপনার প্রফিট হবে কোত্থেকে? প্লাস আপনার টাকা প্রয়োজন আজকে, আপনি যদি 3 মাস পরে টাকা পান, একটা সিজনাল ক্রপ, তাহলে তো আপনার ব্যবসাটা ভালো হবে না। আমি মনে করি যে আমাদের ব্যাংকিং সেক্টর লেন্ডিং প্রসেসটা একেবারে দুর্বল। আবার এখানে যে আরও ইজি করবেন সেখানেও সমস্যা। আজকে কয়েক লক্ষ হাজার কোটি টাকা দেখেন ডিফল্টার হয়ে আছে, যারা বড় ব্যবসায় টাকা দিচ্ছে না। ব্যাংকগুলো কিন্তু আজকে বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টর ব্যাংকগুলোর খুবই করুণ অবস্থা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো 4টা ব্যাংক আজকে আমাদের থার্ড গ্রেডে চলে গেছে, যেগুলো এখন মার্জারের চিন্তা করছে সরকার। তার মানে কি? সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এগ্রিকালচার, ফাইন্যান্স এবং অন্যান্য বিষয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আবারও ফিরবো। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপনার সঙ্গে। আজকে আমাদের বিষয় আতে আম, অর্থাৎ আম নিয়ে আমাদের যত গবেষণা, যত আলোচনা। আমাদের সাথে আছেন আনোয়ার ফারুক, তিনি সাবেক কৃষি সচিব। আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের সাতক্ষীরা প্রতিনিধি আহসান রাজীবের সাথে। সেখান থেকে একটু আমরা জানতে চাইবো যে আগামীকালই সাতক্ষীরা থেকে প্রথম আম নামানো হচ্ছে বাগানগুলো থেকে। সেক্ষেত্রে সাতক্ষীরার কি পরিস্থিতি সেটা জানবো। এবং আহসান রাজীব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় আম। আমাদেরকে একটু বলবেন, আগামীকালকে শুরু হচ্ছে আপনাদের সাতক্ষীরা থেকে আম নামানো, এবং এটা অনেকটা বলা যেতে পারে এই বছরের উদ্বোধন। তো এবার সাতক্ষীরায় উৎপাদন কেমন হলো, ফলন কেমন হলো, লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে কিনা? বলে রাখি যে গত বছর কিন্তু লক্ষ্যমাত্রা ছিল 50,000 মেট্রিক টন, সেখানে উৎপাদন হয়েছিল 68,000 মেট্রিক টন, সেটি কিন্তু বেশি ছিল। এবছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা রাখা হয়েছে কৃষি বিভাগ থেকে, যেটি বলা হচ্ছে যে 50,000 মেট্রিক টন তারা রেখেছেন। তবে উৎপাদন এবার লক্ষ্যমাত্রা পুরো নাও হতে পারে, কারণ তীব্র তাপদাহ গেছে কিছুদিন আগে, এছাড়া সময় মতো মুকুল আসেনি। চাষিরা আমাদেরকে কিন্তু এমনটি বলেছেন। এদিকে আগামীকাল থেকেই কিন্তু সাতক্ষীরার যে আম বাগানগুলো রয়েছে সেখানে চাষিরা যারা রয়েছেন তারা আম পাড়ার প্রস্তুতি নিচ্ছেন। মূলত প্রথম দিকে এখানে স্থানীয় জাতের যে আমগুলো রয়েছে, একই সাথে গোপালভোগ এবং যে বোম্বাই জাতের যে আমগুলো রয়েছে, এই আমগুলো কিন্তু পাড়া হবে। এছাড়া গোলাপ খাস আমটিও কিন্তু আগামীকাল পাড়ার মধ্য দিয়ে সাতক্ষীরার আমের যে এবারে যে চলতি মৌসুম সেটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। মূলত এখানকার জেলা প্রশাসন থেকে প্রতি বছরই কিন্তু বিগত কয়েক বছর ধরেই এই যে আমের যে ক্যালেন্ডার সেটি নির্ধারণ করে দেওয়া হচ্ছে, এবং এই তারিখের আগে কোনোভাবে যাতে অপরিপক্ক আম বাজারজাত না করা হয় বা না করতে পারেন অসাধু ব্যবসায়ীরা, সেটি কিন্তু নজরদারি রাখা হচ্ছে। আমরা এবছর যেটি দেখেছি যে প্রায় 58,000 কেজি আম কিন্তু অপরিপক্ক আম, সেটি বিভিন্ন সময় প্রশাসনের যে অভিযান হয়েছে সেই অভিযানে আটক হয়েছে, এবং আটকের ফলে কিন্তু এই আমগুলো কিন্তু জব্দ করে সেগুলো কিন্তু বিনষ্ট করা হয়েছে। বলে রাখি যে এবছর মোট 4,118 হেক্টর জমিতে কিন্তু এবার আমের চাষ হয়েছে। গত বছর সেটি ছিল 4,115 হেক্টর। এখানে কিন্তু 3 হেক্টর জমিতে এবার আমের চাষাবাদ কৃষি বিভাগের হিসেবে বেড়েছে। এটি যদি বেসরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠানের হিসাব করা, সেটি কিন্তু আরো বেশি বলে আমরা জানতে পারি। তবে এটি আসলে সরকারিভাবে এখনো হিসেবের বাইরে। তবে এখানে বলে রাখা ভালো যে এবছর আমের যে উৎপাদন সেটি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার যে মূল যে কারণ সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে যে তাপদাহ হয়েছে,
তাবদাহে অসংখ্য আম কিন্তু বাগানে আমরা যেটি দেখেছি সেটি ঝরে গেছে। এছাড়া আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছিল যে এবছর নতুন একটি পোকার আক্রমণ হয়েছে শোঁপোকা নামে। এটি কিন্তু এবারই প্রথমবারের মতো এই অঞ্চলের চাষিরা, আম চাষি যারা রয়েছেন তারা লক্ষ্য করেছেন। মূলত আম গাছে এবং ফল গাছে এই পোকার আক্রমণটি তাবদাহের ঠিক আগ মুহূর্তে আসলে শুরু হয়। তাবদাহের সময় কিন্তু এই পোকার আক্রমণ কিছুটা কমে, তারপরে বৃষ্টি হওয়ার মধ্য দিয়ে আরো কিছুটা কমেছে। তবে এবারের আমের আকার কিছুটা ছোট হতে পারে এমনটি বলছিলেন চাষিরা। এছাড়া আমরা বাগান ঘুরে বেশ কয়েকটি বাগান ঘুরে দেখেছি যে প্রতি বছর আমাদের সাতক্ষীরা থেকে বেশ বড় একটি পরিমাণ আম কিন্তু বিদেশে রপ্তানি হয়ে থাকে। তবে এবার রপ্তানির যে জাতের যে আম সেটি আসলে যে পরিমাণ আম রপ্তানি হয়, যে কোয়ালিটির আমটি আসলে রপ্তানি হয় সেটি কিন্তু আসলে সেই বাগান আমরা ঘুরে যেটি দেখেছি আমের আকার অনেকটা ছোট। এছাড়া অপুষ্ট আম রয়েছে বাগানে, যেটি আরো সময় লাগবে। এবার যে বৃষ্টিটি হয়েছে, বৃষ্টির ফলে যদি আমের আকার বৃদ্ধি পায় এবং আমের যে কোয়ালিটি সেটি নিশ্চিত করা যায় তাহলে আম রপ্তানি হতে পারে। গত বছর রেকর্ড পরিমাণ আম কিন্তু এখান থেকে রপ্তানি হয়েছে, প্রায় 153 টন আম কিন্তু রপ্তানি হয়েছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে এখন পর্যন্ত সবশেষ। রাজীব, আপনি যে রকম বলছিলেন যে রপ্তানি করা হয় সাতক্ষীরার আম যেটি, সেটি আমরা জানি হিমসাগর এবং ল্যাংড়া ওয়ালমার্ট এই বাংলাদেশ থেকে নিয়ে যায়। আর কারা কারা সাতক্ষীরার আমের জন্য মোটামুটি দেন দরবার করে রাখেন, একটু যদি আমাদেরকে জানান। এখানে বেশ কয়েকটি সংস্থা রয়েছে যারা মূলত বাগানে, যারা যে সমস্ত নির্দিষ্ট কিছু বাগান রয়েছে কৃষি বিভাগ থেকে এই ধরনের বাগানগুলোকে চিহ্নিত করা হয় এবং এই বাগানগুলোকে তারা প্রথম থেকেই কিন্তু পরিচর্যা করে। একেবারে মুকুল আসার পর থেকেই কোনো ধরনের রাসায়নিক স্প্রে বা কোনো ধরনের বিষমুক্ত, যেটা বলা হয় যে বিষমুক্ত আম উৎপাদনের যে প্রক্রিয়া সেটি তারা পরিচালনা করেন। এবং এখানে কৃষকদেরকে কিন্তু কৃষি বিভাগ থেকে এবং যে সংস্থাগুলো মূলত এই আম রপ্তানির সাথে জড়িত বেশ কয়েকটি বেসরকারি সংস্থা রয়েছে তারা মূলত এই কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। একই সাথে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই আমগুলো সংগ্রহ করেন তারা কিন্তু এই কোয়ালিটিটি নিশ্চিত করেন যে আমে কোনো ধরনের রোগবালাই বা আমে কোনো ধরনের পোকার আক্রমণ যাতে না হয় এবং আমে দাগের ক্ষেত্রে কিন্তু 18টি দাগ হয় আমে, সেটি যাতে কোনোভাবে না আসে সেই বিষয়টি কিন্তু তারা নজরদারিতে রাখেন এবং সেই কোয়ালিটিটি নিশ্চিত হওয়ার পরে তারা কিন্তু ওই নির্দিষ্ট সংখ্যক আমই তারা কিন্তু এখান থেকে নির্দিষ্ট বাগান থেকে এই নির্দিষ্ট যে কৃষক থাকে তাদের কাছ থেকে সংগ্রহ করে থাকেন। সবার কাছ থেকে বা উন্মুক্ত বাজার থেকে কিন্তু তারা এই আমটি সংগ্রহ করেন না। আর এবছর যেটি আমরা জেনেছি যে প্রায় শতাধিক চাষিকে তারা প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদের বাগান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। সেই বাগান আগামী কয়েকদিন পরে নেদারল্যান্ড সরকারের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি এখানে এসে তিনি পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট যে সমস্ত রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে বা যে সমস্ত প্রতিষ্ঠানের বায়াররা রয়েছে তাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা এই বাগানগুলো তারা নিজেরা এসে পরিদর্শন করবেন এবং পরিদর্শন করার সাপেক্ষে তারা আম দেখে যদি তারা যদি সন্তুষ্ট হন সেই ক্ষেত্রে তারা আম চাষিদের সাথে একটি চুক্তিবদ্ধ হবেন কি পরিমাণ আম তারা এখান থেকে সংগ্রহ করবেন। তবে কৃষকরা যেটি বলছিলেন যে আগামী কয়েকদিন পরে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে, কারণ এটি উপকূলীয় একটি জেলা, প্রতি বছরই এই ঘূর্ণিঝড়ে এসে কিন্তু তাদের আমের যে যেটি কোয়ালিটি সেটি নিশ্চিত করতে পারেন না এবং একই সাথে আম গাছ ক্ষতিগ্রস্ত হয়, আম ক্ষতিগ্রস্ত হয়, সেই সংখ্যাটি তারা করছেন। আসলে ঠিক শেষ মুহূর্তে কি পরিমাণ আম রপ্তানি হতে পারে সেটি নিয়ে তারা কিন্তু এখনো অনিশ্চিত। তো কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে এবছর আম রপ্তানি হবে এবং তাদের সার্বিক যে প্রস্তুতি তারা সেটি রেখেছেন। রাজীব, একটি প্রশ্ন আমি করতে চাই। আপনি যেরকম বলছিলেন যে আম নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু মিলে আমাদের যে এবার অফ ইয়ার চলছে সব কিছু মিলে এবার আমের দাম কেমন হতে পারে? উৎপাদন লক্ষ্যমাত্রায় বলছেন যে বেশ কিছুটা ঘাটতি এবার থাকবে, 15% কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলছে। আপনি বলছেন যে পোকা হওয়ার কারণে বেশ কিছু আম নষ্ট হবে, আবার ঘূর্ণিঝড় যদি আসে সেখানে নষ্ট হবে। উৎপাদন যেহেতু কম, এবার আমের দাম কি বাড়বে? গতবার কিন্তু আম ব্যাপক আকারে উৎপাদন ছিল এবং সেটি প্রথম দিকে আম ক্যালেন্ডার নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হয়, যে কারণে কিন্তু গতবার আমরা দেখেছি কৃষক পর্যায়ে এই আম 20 টাকা থেকে 25 টাকা সর্বোচ্চ বিক্রি হয়েছিল এবং সর্বনিম্ন 15 টাকা পর্যন্ত কিন্তু নেমে এসেছিল। তবে সবসময় যে আমের দাম এক থাকবে এমনটি নয়। গত বছর আমরা শেষ দিকে এসে যেটি দেখেছি 50 টাকা 60 টাকা পর্যন্ত কিন্তু আমের কেজি হয়েছে। তো এবছরও কিন্তু আশা করা যায় যে এবছর যেহেতু আমের উৎপাদন কম, একই সাথে আমের বাজারে যে আমরা যেটি জানতে পারছি যে আমের এবার বাজারে চড়া মূল্য রয়েছে এবং আমের চাহিদা প্রচুর। ইতিমধ্যে অনেক অসাধু ব্যবসায়ী তারা কিন্তু এই যে অপরিপক্ক আম তারা অতিরিক্ত মুনাফার জন্য তারা কিন্তু অতিরিক্ত দামে বিক্রি করতে শুরু করেছিলেন, যেটি প্রশাসনের অভিযান আমরা লক্ষ্য করেছি, যেটি তারা বন্ধ করার চেষ্টা করছে। তবে
এবার আমের দাম অন্য বছরের তুলনায় প্রতি কেজিতে কিন্তু 10 থেকে 15 টাকা বেশি থাকতে পারে, এমনটি আমরা ব্যবসায়ী এবং কৃষক পর্যায়ে কথা বলে যেটি জানতে পারছি। এবং আম যদি এবার যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সেক্ষেত্রে কিন্তু দাম আরো বেশি বাড়তে পারে। রাজীব, একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আপনি যেটি বললেন যে আমাদের সাতক্ষীরা থেকে আম রপ্তানি হয়, সেটি 4 ভাগের 1 ভাগ, 3 ভাগ অর্থাৎ বাংলাদেশের মধ্যেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আমাদেরকে একটু জানাবেন যে আপনাদের এই উৎপাদন হওয়ার পর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাজারজাতকরণ প্রক্রিয়াটা আসলে সাতক্ষীরার মানুষ কিভাবে করেন, অথবা ওখানে কি ফলপট্টি বা কিভাবে আসলে পুরো বিষয়টি মেইনটেইন করা হয়? এটি আগে যখন এটি বাণিজ্যিকভাবে চাষাবাদ হতো না সে সময় কৃষকরাই সরাসরি এখানে আম গাছ থেকে আম পেড়ে তারা কিন্তু সরাসরি যখন পদ্মা সেতু ছিল না তারা ফেরি পার হয়ে ট্রাক যোগে তারা কিন্তু এখান থেকে আম ঢাকার যে বাদামতলী বাজার রয়েছে সেই বাজারে কিন্তু নিয়ে যেতেন সরাসরি, কারণ বাজার বা বিভিন্ন পাইকারি বাজার ঢাকা যে সমস্ত মোকাম রয়েছে বা দেশের অন্যান্য যে সমস্ত মোকাম রয়েছে সেখানে বিক্রি করতেন। তবে পদ্মা সেতু হওয়ার ফলে এখন যেটি হচ্ছে যে স্বল্প সময়ে কিন্তু এই আমগুলো বাজারজাত করা সম্ভব হচ্ছে। তবে এখানে সবচেয়ে বড় সমস্যা যে জায়গাটিতে এই আমগুলো এখন বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে, বড় বড় বাগান হয়েছে, কৃষক পর্যায়ে কিন্তু তাদের ফসলের ক্ষেতের পাশে তারা আম চাষ করছেন, ফলে ব্যাপক পরিমাণ আম চাষ হলেও এই আমগুলো বাজারজাত করানোর জন্য কোনো বাজার ব্যবস্থাপনা জেলাতে নেই। এছাড়া এই আম নিয়ে কোনো গবেষণাগার বা আমের যে সংরক্ষণাগার বলতে এখানে কোনো আসলে প্রশাসনিকভাবে কোনো কার্যক্রম নেই। কৃষি বিভাগ থেকে শুধুমাত্র এই আম চাষিদেরকে কিছু পরামর্শ এবং তাদেরকে বাৎসরিক কিছু সহযোগিতা করা, এর বাইরে কিন্তু আম নিয়ে সরকারিভাবে কোনো এখানে কার্যক্রম নেই। তবে এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে যে আমের বাজার ব্যবস্থাপনা। এখানকার যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারেই আমটি কিন্তু বিক্রি করা হচ্ছে, অর্থাৎ সকালে যদি আমের বাজারটি কৃষকরা ধরতে পারতেন সেক্ষেত্রে কিন্তু তারা আরো বেশি দামে আমগুলো বিক্রি করতে পারতেন, বা দেশের বিভিন্ন জায়গায় যে পাইকাররা মূলত এখানে আসেন আম কিনতে তারা কিন্তু আমাদের নিলামের মাধ্যমে কিন্তু আমগুলো বিক্রি হয়। এখানে এই নিলামের যে কেন্দ্রগুলো রয়েছে এটি মূলত কাঁচা বাজারের মধ্যেই অবস্থিত, ফলে এখানে এটি সিন্ডিকেট করে কিন্তু কৃষকদেরকে আমের দাম কম দেওয়া হয় বা এখানে মধ্যস্বত্বভোগীর সংখ্যাটা বৃদ্ধি পায়। হাসান রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সাতক্ষীরার অবস্থা জানছিলাম। স্যার কি বলবেন, যেখানে হচ্ছে বাজার ব্যবস্থাপনা গড়ে ওঠেনি অথচ আমরা সাতক্ষীরা থেকে যে পরিমাণ আম পাই আমরা রপ্তানি করি, সেখানে কৃষকরাও তার মানে হচ্ছে যখন মধ্যস্বত্বভোগীদের জায়গাটি বড় হয় তখন কিছুটা। আমি কিন্তু শুরুতে আপনাকে বলেছিলাম যে আমাদের বাজার ব্যবস্থাপনা দুর্বল হওয়ার কারণে কিন্তু কৃষকদেরকে আমরা ভালো প্রাইস দিতে পারছি না সব ফসলে, শুধু আমে না, ফসল বলেন ফল বলেন সব জায়গায়। এবং মাঝখানে মধ্যস্বত্বভোগীর কথা আসে, মধ্যস্বত্বভোগী কিন্তু ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সিস্টেমে থাকতে হবে। কিন্তু তার চেয়েও বড় যে সমস্যা হয়েছে, যেটা রাজীব সাহেব একটু আগে বলতেছিলেন, যে সেখানে নিলামে বিক্রি হচ্ছে, সেখানে গিয়ে দেখেন যে মধ্যস্বত্বভোগী থেকে বড় একটা অংশ আছে চাঁদাবাজি। একটা গ্রুপ সেটাকে দখল করে রাখছে, তাকে চাঁদা দিতে হবে, নাহলে বাজারে আম নিতে দিবে না। এই জিনিসটা একটা বড় সমস্যা আমাদের। এই কৃষি পণ্য বলেন সব পণ্য ট্রান্সপোর্টেশনে বাজার ব্যবস্থায় যে চাঁদাবাজিটা হয়, যে এক্সট্রা খরচ, এই খরচটা তো আলটিমেটলি কনজিউমার গাড়ি যেয়ে পড়ে, আমি আপনি যারা কনজিউম করে আমাদেরকে দিতে হচ্ছে। সুতরাং এই জায়গায় একটা শৃঙ্খলা আনা দরকার আমি মনে করি, এটা একটা বিষয়। আরেকটা হলো যে যেহেতু সাতক্ষীরা থেকে আম আসে, আড়ত আছে, সেখানে পাইকারি বাজার হবে, আজকে বেশ কয়েক বছর যাবৎ কথা হচ্ছে। সুতরাং সরকার এখানে ডেফিনেটলি, আমি আগে যেটা বলেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক সাপোর্ট করা উচিত, যে যেখান থেকে আমগুলো যাবে সেখানে একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনা থাকতে হবে যাতে এক্সট্রা খরচগুলো না লাগে, চাঁদাবাজি করতে না হয়। আপনি ওই সমস্ত বাজারে গেলে দেখবেন যে কৃষক একটা পণ্য নিয়ে আসলে মানে বস্তাটা ধরলেই তাকে 30 টাকা 40 টাকা দিতে হবে। এই ধরনের অত্যাচার এটা কৃষকদেরকে করা হয়। এই জিনিসগুলো বন্ধ করা উচিত, না হলে তো কৃষক আপনার বাজারমুখী হবে না। তখন কৃষক বাধ্য হয়ে ওই বাড়ি থেকেই মধ্যস্বত্বভোগীর কাছে বিক্রি করে দেয়, ক্যাশ টাকা পায়, দিয়ে দেয়, ঝামেলায় যেতে চায় না, ট্রান্সপোর্টের একটা খরচও কিন্তু হয়ে যায়। সুতরাং আমি শুরুতেই কথা বলেছিলাম যে আপনি কৃষি পণ্য যখন কমার্শিয়াল এগ্রিকালচার বলছেন, আপনি কৃষিকে প্রাধান্য দিচ্ছেন, কিন্তু এর যে লজিস্টিক ফ্যাসিলিটিসগুলো যদি না ক্রিয়েট করেন তাহলে তো আপনি কৃষকদেরকে বেনিফিট দিতে পারবেন না। যা পণ্য যেটা বাজারে আসবে সেটা কনজিউমারও এক্সট্রা পে করতে হচ্ছে, প্লাস আপনার নিরাপদ আছে কিনা সেটা আপনি জানছেন না। কারণ আপনি যদি ওখানে ওই ফ্যাসিলিটিসটা থাকতো যে বাজারের পাশেই যে আম আসলে কোথায় স্টোর করবেন, দেখেন ইতিমধ্যে কিন্তু সরকার ফল পাকানোর জন্য কি কেমিক্যাল ব্যবহার করবে তার একটা নীতিমালাও করেছে, কি কেমিক্যাল কি মাত্রায় দেওয়া যাবে, কতদিন দেওয়া যাবে, সেই নীতিমালাও কিন্তু ইতিমধ্যে সরকার করেছে, যেটা এতদিন ছিল না। আমরা কার্বাইড দিব না, এথিলিন দিব, কোন মাত্রায় দেবে এতদিন ছিল না, সেই নীতিমাত্র এখন হয়ে গেছে। সুতরাং সেই নীতিমালাটা অনুসরণ করছে কিনা ওই সমস্ত আড়তে, সেই জিনিসটাও কিন্তু ফলো করতে পারে। কলার জন্য এখন কিন্তু বেশ অনেক জায়গায় চেম্বার করা হয়েছে, সেই চেম্বারে কলা রেখে পাকানো হচ্ছে।
কাজ হচ্ছে না তারা, বাট যেই পরিমাণ হওয়া দরকার সেই পরিমাণ আমরা হচ্ছে না। স্যার, আমরা এ বিষয়ে আরো কথা বলবো, এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম আতে আম, অর্থাৎ আমের মৌসুম চলে এসেছে। আমের জন্য আমরা অপেক্ষা করব প্রায় প্রতিটি ঘরেই। আমরা কথা বলছিলাম সাতক্ষীরার সাথে, সাতক্ষীরার যে অবস্থা, এবং আগামীকালকে থেকেই সাতক্ষীরায় সূচনা করা হচ্ছে, উদ্বোধন করা হচ্ছে, আম নামানো হচ্ছে। আমরা এরপরে রাজশাহীতে আমাদের প্রতিনিধি আছেন রাকিবুল হাসান, ওনার সাথে কথা বলবো। রাজশাহীর আম তো সবসময়ই বিখ্যাত, এবং সেখানে এবারও দেখা গেছে যে আমের যে মৌসুমটি রয়েছে সেই মৌসুমে সেখানেও বেশ কিছুটা প্রভাব পড়েছে। এই মৌসুমের বিভিন্ন যে তাপ প্রবাহ, বিশেষ করে এই যে কালবৈশাখী বা বৈশাখী, যে সব কিছু মিলে। তার আগে যদি স্যার আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে এই রপ্তানি করি সাতক্ষীরা থেকে অথবা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখছি যে পদ্মা সেতু, আপনি বলছিলেন চাঁদাবাজির কথা, পদ্মা সেতু দিয়ে যাওয়া আসা, পরিবহনের জায়গাতেই এক ধরনের যে সিন্ডিকেট তৈরি হয়ে থাকে, এবং আমরা বছরের পর বছর সেটা সহ্য করে আসছি। অনেকটা যারা ভোক্তা তারা হচ্ছে এটি বহন করে আসছেন, এটি কমানো যাচ্ছে না কেন? দুটো বিষয়, একটা হলো যে রপ্তানির বিষয়টা দেখেন, কৃষি মন্ত্রণালয় ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছে। নেদারল্যান্ডের, যেটা রাজীব সাহেব বলছেন, ওয়াগেনেন ইউনিভার্সিটির সাথে কৃষি মন্ত্রণালয়ের চুক্তি হয়েছে। তারা বাংলাদেশের ফল এবং সবজি রপ্তানির জন্য গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস একটা তারা রুট ম্যাপ করে দিতেছে, কাজ করছেন এখন গবেষণা, যে কি করলে ফসল রপ্তানিটা ভালো হবে এবং ভালো করা যাবে। কৃষি মন্ত্রণালয় কিন্তু ইতিমধ্যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস অ্যাডপ্ট করেছে, মানে আগে তো উৎপাদন, তারপর সার্টিফিকেশন। উৎপাদন প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে তাদের কারিকুলামগুলো ফাইনাল হয়েছে। আমরা হয়তো মাঠে চলে যাবে, শুরুতে ফল এবং সবজি 15টা ফসল নিয়ে তারা কাজ করবে। তো এই প্র্যাকটিসেসগুলো যখন যাবে, যখন ট্রেসিবিলিটি হবে, তখন আমরা রপ্তানিটা ইজি হবে। আমাদের আম কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। কিন্তু আমরা আমাদের এই উৎপাদন প্রক্রিয়া, প্রোডাকশন প্রক্রিয়াটা সেফ না বলে আমরা রপ্তানি করতে পারছি না। আমাদের আম কিন্তু এথনিক মার্কেটে প্রচুর যাচ্ছে, কিন্তু এই সুপার স্টোরে কিন্তু এই প্রথম আমরা ওয়ালমার্টে পাঠালাম গত 2-3 বছর কিছু আম, হুইচ ইজ নট ইনসিগনিফিকেন্ট, বাট শুরু হয়েছে। সুতরাং গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস ফলো করলে আমরা আরও মার্কেট ধরতে পারবো। বাট ধরতে পারার ক্ষেত্রে যেই আদার্স যে প্রবলেমটা আমি যেটা বলছিলাম শুরুতে, যে আমাদের গ্রেডিং, প্যাকিং, ট্রান্সপোর্টেশন, এই সিস্টেমগুলো ভালো না। এখন সাতক্ষীরা থেকে আমরা প্যাকেট করে ঢাকা এনে আবার আপনার কি বলে শ্যামবাজারে যেতে হবে, সেখানে আবার তারা একবার দেখবে, আবার রিপ্যাক করবে, আবার নিয়ে যাবেন এয়ারপোর্টে। আমাকে কেন 3বার এটাকে করতে হবে? আমার যদি আমি রাজশাহী সাতক্ষীরা থেকে আমি এক্সপোর্টই করি, তাহলে সাতক্ষীরাতেই সেই ফ্যাসিলিটিসটা থাকা উচিত। যারা এক্সপোর্ট করবেন তারা বসে থাকবেন, তারা চেক করে দেবেন, প্যাকিং হবে, সাতক্ষীরা থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যেতে পারে। তাহলে কিন্তু আপনার সময়টাও বাঁচবে, হ্যাসেলটা হবে না, এবং আপনার একদম ঠিকঠাক থাকবে, এক্সপোর্টটা ফাস্ট হবে। এবং প্রয়োজনে এখন তো যশোর আছে, যশোর এয়ারপোর্ট থেকে আপনি কার্গো করে দিতে পারেন যদি আপনি এক্সপোর্টই চিন্তা করেন। কারণ আপনি যখন এক্সপোর্ট চিন্তা করবেন তখন আপনাকে ওইভাবেই কিন্তু প্ল্যানিংটা, বিজনেস প্ল্যানটা করতে হবে। আমরা গতবার বান্দরবন থেকেও আমরা এক্সপোর্ট করিয়েছি মিডল ইস্টে, এবং সেটা খুব সাকসেসফুল ছিল। অনেকগুলো সীমাবদ্ধতা আছে, বাট কৃষি সম্প্রসারণ যেটা করছে যে ফিল্ডে তারা একটা সার্টিফিকেট দেয় বাগান দেখে যে পরিষ্কার কিনা, দেন এক্সপোর্টটা সহজ হয়। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। রাজশাহীতে রাকিবুল হাসান আছেন আমাদের সাথে, বিশেষ করে গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটির কথা বলছিলেন সেটি রাকিব আমাদেরকে একটু বলবেন যে সেখানে আসলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস কিভাবে হয়, আদৌ হয় কিনা, এবং কারা এই সার্টিফিকেশনটা করেন, এবং যারা আসলে বাগান মালিক বা কৃষির সাথে জড়িত তাদের সুযোগ সুবিধা এখানে কি রকম, তারা কি ধরনের ফ্যাসিলিটি পেতে পারেন? যদি আজ থেকে 2-4 বছর আগের কথাও বলি, রাজশাহীতে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শুধুমাত্র সবজি নিয়ে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা হচ্ছে বিষমুক্ত সবজি উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের কিছু কার্যক্রম আছে, বা বিএসরা আসলে কৃষককে সচেতন করেছে। তবে আম বা অন্যান্য ফলের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো কিছু আমরা লক্ষ্য করেছিলাম না। আমরা গেল বছর থেকে যেই প্র্যাকটিসটা আসলে দেখছি এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, তারা কতগুলো প্রকল্প নিয়েছে। তারা বলছে যে আম রপ্তানির ক্ষেত্রে তারা আসলে কৃষককে এই গ্যাপ পদ্ধতিতে আসলে চাষবাস করার জন্য উৎসাহিত করছে, এবং এই প্রকল্পের মধ্য দিয়ে তারা হচ্ছে আম উৎপাদন
ভালো আম উৎপাদন করবে এবং সেটি হচ্ছে রপ্তানি করবে। কিন্তু এই ক্ষেত্রে আসলে যেই বিষয়টি আসলে লক্ষ্য করেছি আমরা, সেটি চাঁপাইনবাবগঞ্জে হোক অথবা রাজশাহীতে হোক, বা রাজশাহীর সবচেয়ে যেগুলো জনপ্রিয় জায়গা আমের জন্য, বিশেষ করে বানেশ্বর, বাঘা, চারঘাট এবং রাজশাহীর পাশে পবা এলাকায়, প্রত্যেকটি জায়গাতে আমরা দেখেছি যারা বিশেষ করে যত্নবান চাষি রয়েছেন, যারা নিজে থেকে আসলে যত্ন নিয়ে আসলে এই আমটি চাষ করছেন, তাদের সেখানে গিয়ে একটি ব্যানার লাগিয়ে দিয়ে, সেখানে হচ্ছে তাদের প্রজেক্টের ব্যানার লাগিয়ে দিয়ে তারা হচ্ছে সেখানে খানিকটা দায়সারা ভাবে কিন্তু তারা বলছেন যে তারা গুড এগ্রিকালচার প্র্যাকটিসের করছেন। এবং এগুলো এই যে প্রদর্শনী যে বাগানগুলো, সেখানে আসার পরে তারা যেটি পাচ্ছে যে আসলে এই বাগানের আমটি অনেক ভালো হয়েছে বা ভালো হচ্ছে। কিন্তু আদতে আসলে তাদের এই কর্মসূচির আওতায় যে ধরনের আসলে একেবারে শুরু থেকে, মুকুলের শুরু থেকে যেভাবে আসলে কীটনাশক দেয়া বা সার বীজ দেয়া এবং নানা ক্ষেত্রে আসলে সহযোগিতা করা, এক্ষেত্রে আমরা বাগানীদের সাথে কথা বলেছি, তারা আসলে এইরকম কোনো ধরনের সুযোগ সুবিধা খুব বেশি পান না। হাতে গোনা কয়েকজন থাকেন যারাই আসলে এই সমস্ত প্রকল্পগুলো পান বা প্রদর্শনী প্লটগুলো পান, তারাই কিন্তু আসলে এটি ভোগ করে যাচ্ছে। কিন্তু সাধারণ কৃষক যারা আসলে অনেক বেশি আগ্রহী, তাদের কাছে আমরা খুব একটা বেশি কিন্তু এই বিষয়ে কোনো ইতিবাচক কোনো মন্তব্যও পাইনি। প্লাস তাদের আগ্রহ থাকা সত্ত্বেও আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মধ্যে তাদের একটা যোগাযোগের যে গ্যাপ, সেটি কিন্তু আছে। সুতরাং এই গ্যাপ প্র্যাকটিসের জন্য থাকবেন। আমি স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই যে রাকিব যেরকম বলছিলেন, রাকিবুল হাসান, যে এই যে গ্যাপ সার্টিফিকেশনের জন্য শুধুমাত্র একটি ব্যানার লাগিয়ে দেওয়াটাই কি আসলে না, ওটা ঠিক গ্যাপ সার্টিফিকেট না। এটা হলো যে আমি প্রথমে বলেছিলাম যে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা কিন্তু সীমিত, এখন কমার্শিয়াল এগ্রিকালচার যাচ্ছে না। এখন যেহেতু রাকিব যেটা বলছিলেন যে যেহেতু প্রজেক্ট করা হয় যে বাগানগুলো পরিদর্শন করে রিপোর্ট করার জন্য, তখন তারা যে বাগানগুলোর থেকে রপ্তানির আগ্রহ দেখায় বা যেখানে ব্যবসায়ীরা বলে যে আমরা আম কিনতে চাই, তখন তারা একটা কন্ট্রাক্ট ফার্মিং কিছু বাগানের সাথে যুক্ত হয়। তখন ওই বাগানগুলোকে চিহ্নিত করে তারা একটু পরিদর্শন করে এবং একটা সাইনবোর্ড লাগায় যে বাগানগুলো আমরা দেখেছি ভালো আছে, তখন তারা একটা সার্টিফিকেট দেয় ফর এক্সপোর্ট। ওই সার্টিফিকেট না হলে আপনি এক্সপোর্ট করতে পারছেন না। কিন্তু এগুলো হলো নর্মাল এক্সপোর্টের জন্য। কিন্তু যখন আপনি সুপার মার্কেটে যাবেন, সেখানে কিন্তু ট্রেসেবিলিটি টোটালসটাই আপনাকে আরও ডিটেলস থাকতে হবে। সেটা এখনও আমরা খুব শুরু করতে পারি না। এই যে নেদারল্যান্ডসে আপনার সলিদারিতে একটা এনজিও, তারা কিছু ফার্মার সাথে করেছে, ব্যাগিং করেছে, কেমিক্যালস ব্যবহারটা সীমিত করে তারা কিন্তু এক্সপোর্ট করছে, বাট খুবই কম। এবং যথার্থই বলেছেন যে আমরা কৃষকদেরকে যে পরামর্শ দেওয়া সবটা কিন্তু এখনো দিতে পারছি না। আচ্ছা, আমরা রাকিবুল হাসানের কাছে আবার একবার যেতে চাই। সেটি হচ্ছে জিআই পণ্যের ক্ষেত্রে হচ্ছে আমের অনেকগুলো ধরন কিন্তু এবার চলে এসেছে। জিআই পণ্যের তো বাংলাদেশের জন্য এক ধরনের বলা যেতে পারে যে আমাদের জন্য একটা দরজা খুলে গেল, যেখানে আমরা ভারত, অন্যান্য দেশগুলো যারা আম উৎপাদনের ক্ষেত্রে অনেক এগিয়ে আছে, তাদের সাথে আমরা কম্পিট করতে পারি। একটু বলবেন যে রাজশাহীতে আম রপ্তানির ক্ষেত্রে জিআই পণ্যের যে ট্যাগ, সে ট্যাগটা ব্যবহার করে কতটুকু আসলে আমরা বা আমাদের বাগান মালিক বা কৃষকরা এগোতে পেরেছে, বা তাদের যে বাধা বা যে ধরনের চ্যালেঞ্জগুলোর মুখে পড়তে হচ্ছে, একটু যদি আমাদেরকে বলেন। জিআই পণ্যের এই যে ট্যাগ বা জিআই পণ্যের যে এই যে সুবিধা, সেটি কিন্তু 4 বছর আগেই চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম পায় এবং পরবর্তীতে সর্বশেষ আমরা যেটা দেখেছি রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম দিয়ে শেষ হচ্ছে, এর মধ্যে ল্যাংড়া আম আছে। তো আসলে এই ক্ষেত্রে আমরা যেটি কথা বলে কৃষকদের কাছ থেকে জানতে পারি যে জিআই শুধুমাত্র এই যে সনদটা প্রাপ্তির পরেই কিন্তু আসলে এই কাজটি শেষ হয়ে যায় না। এটার সাথে আন্তর্জাতিক বাজারে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এটা যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বা বাংলাদেশের জিআই প্রোডাক্ট, সেটি পরিচয় করিয়ে দেওয়ার জন্য যেমন অনেক ধরনের আসলে প্রচারণার বিষয় রয়েছে, একই সাথে এটির জন্য যে ট্যাগ নির্ধারণ বা এইটার জন্য প্যাটার্ন ডিজাইনের কাছে যে লোগো বা হচ্ছে এটা যেই সার্টিফিকেশনটা দরকার হয়, সেটার জন্য কিন্তু চাঁপাইনবাবগঞ্জের একাধিক কৃষক বা যারা বড় বড় বাগান করছেন এবং আমের বিভিন্ন জাত নিয়ে গবেষণা করেন, কাজ করেন, তারা বলছেন যে তারা সেখানে আবেদন দিয়ে কিন্তু 4 বছর পর্যন্ত তাদেরকে ঝুলে থাকতে হচ্ছে সেটার জন্য। সুতরাং সেই জায়গায় প্যাকেজিংয়ের ক্ষেত্রে বা এই ট্রেডমার্ক করে দিয়ে একেবারেই বাংলাদেশের আম, এইটি চিহ্নিত করতে কিন্তু এখনো পর্যন্ত আসলে বেগ পড়তে হচ্ছে কৃষক এবং বাগানীদেরকে। এটি তো একটা দিক। অন্যদিকে আরেকটা বিষয় যেটি ইতিমধ্যে আমি আলোচনাতে শুনছিলাম যে আসলে আমাদের যে পরিবহনের ব্যাপারটা বা এখানে কোয়ারেন্টাইন বা এই যে প্যাকেজিংয়ের ব্যাপারটা, এই বিষয়টি কিন্তু আসলে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের আম বাগানি বা কৃষকরা কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে না। তারা যেটি করছে যে এখান থেকে আম তারা একেবারেই প্যাকেট বা হচ্ছে বিভিন্নভাবে ভালোভাবে উৎপাদন করার পরে
এখান থেকে ঢাকায় দিচ্ছেন এবং সেখান থেকে যে কোয়ারেন্টাইন হচ্ছে এবং সেখানে থাকছে ওয়্যার হাউসগুলো নিয়ে এবং তারপরে কিন্তু সেইটা যাচাই বাছাই হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে কোনো বাগানি বলেছেন যে তারা এবার প্রায় 700 মেট্রিক টন আম রপ্তানি করছেন, 400 মেট্রিক টন ফিরে এসেছে এবং 300 মেট্রিক টন তারা দিতে পেরেছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা এবং যারা বাগান মালিকরা আছেন। তো অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনার কাছ থেকে আমাদেরকে কিছুটা ছুটি নিতে হচ্ছে, নিশ্চিত ছোট্ট একটি বিরতি, তারপর আমরা আরও বিস্তারিত আলোচনায় ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম জিআই পণ্য নিয়ে। জিআই পণ্যের এই যে বিশেষ করে রাকিবুল হাসান যে কথাগুলো বললেন, সেটির প্রেক্ষাপট, সেটির বাস্তবতা আসলে যদি আমাদেরকে একটু বলেন। জিআই পণ্যটা দেখেন ইজ এ ব্র্যান্ডিং, যে এটা বাংলাদেশি উৎস, বাংলাদেশের আম, এটা হলো একটা বিষয়। সো যখন এটা বাংলাদেশি উৎস, বাংলাদেশি হবে, তখন এটার মার্কেট ভ্যালুটা বেড়ে যাবে। যেমন আপনার মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আমাদের বাংলাদেশি কমিউনিটি হিউজ বাস করে, তাদের কাছে এটা তখন এটা প্রাইম একটা প্রোডাক্ট হয়ে যাবে। সেটা হলো একটা বিষয়। কিন্তু এক্সপোর্ট করতে গেলে কিন্তু আপনার গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস ফলো করতে হবে। সুতরাং ওই কাজটা যতক্ষণ আমরা ভালোভাবে না করতে পারবেন এবং এক্সপোর্টের যে লজিস্টিক ফেসিলিটিস বাড়াতে না পারবেন, ততক্ষণ হবে না। আমাদের এক্সপোর্টের আরেকটা বড় সমস্যা হলো যে আমাদের কার্গো ফেসিলিটিস ভেরি লিমিটেড। আমরা কিন্তু এক্সপোর্টাররা প্রায় কমপ্লেন করে তাদের মাল এয়ারপোর্টে যাওয়ার পর প্লেন থাকে না, ফেরত নিতে হয় বা সস্তায় বিক্রি করে দিতে হয়। এটা কিন্তু তাদের হিউজ লস হয়। সুতরাং আপনি যখন এক্সপোর্ট চিন্তা করবেন, আপনাকে অবশ্যই সরকারকে ফেসিলিটিসগুলো এনশিওর করতে হবে। আর যেটা বলে যে লোকাল প্রোডাকশনের ক্ষেত্রে বেটার করার জন্য, গুড এগ্রিকালচার প্র্যাকটিস করার জন্য, সেখানে কিন্তু কৃষি সম্প্রসারণ কিছুটা তো টেকনিক্যালি নলেজ বা সাপোর্ট দেবে, কিন্তু মূল কাজটা করতে হবে ব্যবসায়ীদেরকে, যারা করবে। সেই জন্য আমরা বলছি যে কন্ট্রাক্ট ফার্মিং করে ব্যবসায়ীরা আগে থেকে বাগানিদের সাথে কথা বলে বাগান কিনে নেওয়া, বা তাদের সাথে একটা কন্ট্যাক্ট করে যে ফলটা আমি কিনে নেবো 100%, তখন তাকে ওই পরামর্শগুলো দিয়ে থাকি কী কখন করতে হবে। কারণ যে এক্সপোর্ট করবে তার একটা টার্গেট থাকে এক্সপোর্ট করার জন্য। সুতরাং তাকে সার্টিফিকেট নিতে গেলে এই ট্রেসিবিলিটির পুরো ডকুমেন্টেশনটা তার করতে হয় যাতে ভালো হয়। এখন আরেকটা সমস্যা কি, এটার একটা সময়ও তো লাগে, সময় লাগে একটা 3 মাসের একটা, সেটাও তো অনেক লম্বা। ওই সিজন আগে থেকে যে আপনি বাগান পরিচর্যা থেকে শুরু করে হারভেস্ট করে এক্সপোর্ট এয়ারপোর্ট পর্যন্ত এই পুরো রেকর্ডটা আপনাকে রাখতে হবে। এখানে আরেকটা সমস্যা আমাদের দেশে আছে, ধরেন একই জায়গায় 10টা বাগান আছে, আপনি 2জন বাগানি খুব ভালো করে হাইজেনিক ওয়েতে মেনটেন করলেন, প্যাকিং করলেন, সব করলেন, কিন্তু যখন কারওয়ান বাজার আসে তখন সব কিন্তু এক হয়ে যায়। আপনার যেটা বেটার, যেটার জন্য এক্সট্রা কস্ট করলেন, আপনি কিন্তু বেটার প্রাইস পাচ্ছেন না। এই জন্য দেখবেন যে এই আগামী 15 দিন পরে শুরু হয়ে যাবে নিরাপদ আম পাওয়া যায়, হ্যাঁ, কেমিক্যাল মুক্ত আম পাওয়া যায়, বাট ইউ নেভার নো আসলে এটা কেমিক্যাল মুক্ত কিনা। কেমিক্যাল মুক্ত পাওয়া যায় এটা বলি কেন, তার মানে যে কেমিক্যাল দেওয়া থাকে আমে আমাদেরকে কনজিউমারকে অ্যাট্রাক্ট করার জন্য। সুতরাং ওই ব্যবস্থাটা যদি থাকতো যে কাঠটা নিরাপদ, কাঠটা অনিরাপদ, যাতে একটা বেটার প্রাইস পায়, এবং ওরা যদি একটা সেল সেন্টারগুলো আলাদা হতো, তাহলে কিন্তু অনেক কৃষক উৎসাহিত হতো এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস করে একটা ভালো প্রোডাক্ট বাজারে নিয়ে আসার জন্য। সেই জায়গায়ও কিন্তু আমরা পাচ্ছি না। ওই ঘুরে ফিরে কিন্তু একই জায়গায় যে আমাদের মার্কেটিং চ্যানেলটা যতদূর আরও তত তাড়াতাড়ি সুশৃঙ্খল না হবে আর স্ট্রাকচার না হবে, ততদিন কিন্তু আমাদের সমস্যাগুলো থেকে যাবে। অনেক সময় আমরা দেখি যে আম এক্সপোর্ট করার পর এটি আবার ফেরত আসে। এটার জন্য কি আমাদের নিজেদের যে প্রশাসনিক যে দক্ষতা বা ট্রেনিং, সেটির প্রয়োজন আছে? না, এক্সপোর্ট করার জন্য ফিরে আসে এটার বিভিন্ন কারণ হতে পারে, যে আপনার যে কমপ্লায়েন্সগুলো থাকে ফুলফিল না হলে অনেক সময় ফেরত আসে। আর একটা তো পোকার জন্য ফেরত আসে, যে একটা কেস হয়, তো ওইটা তো আমরা হয়তো অনেক চেক করে দেওয়ার পর দিয়ে একটা ইনসিডেন্ট হতে পারে, সেটা এক জিনিস। কিন্তু নর্মালি আমাদের আগে যেটা ছিল যে ইউরোপের আমাদের এথনিক বাজারে এগুলো এত দেখতো না, বাট এখন টোটাল জিনিসটি তার একটা স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে গেছে। এখন হচ্ছে যে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কমপ্লেন্স হলো মিস ডিক্লারেশনের কারণে ফেরত আসে। এটা একটা বড় আমাদের ক্রাইম, যে এক্সপোর্টার হয়তো মনে করে যে ঠিক আছে 5 কেজি জায়গায় 7 কেজি পাঠিয়ে দিলাম। কিন্তু বাংলাদেশের আমের রপ্তানি বাজার অনেক বড়, সম্ভাবনা অনেক বেশি এবং ডিমান্ডও বেশি। আমাদের, আমি প্রথমেই বলেছিলাম যে আম হলো আমাদের জ্যৈষ্ঠ মাস, আসছে মধু মাস, মানে ফলের মাস। আমাদের একটা দুর্ভাগ্য আর সৌভাগ্য যেটাই বলেন, যে আমাদের কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে এই সামারে হলে সব ফল, প্রধান যত ফল আছে সব এই কয়েক মাসে পাওয়া যাবে। আমাদের কিন্তু সারা বছর ফল কম থাকে। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, আনারস সব কিন্তু এই 5 মাসের ফল। কলা হয়তো সারা বছর থাকলেও কিন্তু মেজর ফলগুলো কিন্তু 5-6 মাসে আপনি পাচ্ছেন। সেই জন্য কিন্তু এখন সরকার চেষ্টা করছে সারা বছর ফলের জন্য পেয়ারার, তারপরে আপনার ড্রাগন, অন্যান্য ফলগুলোকে সম্প্রসারণ করা,
যাতে সারা বছর এখন ফল পাওয়া যায়। এখন কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগটা হলো যে বছরব্যাপী ফল উৎপাদন করতে হবে, শুধু 5 মাস ফল খেলে তো হবে না, সারা বছর আমার ফলের দরকার। সেটার জন্য মজুত করা এবং সব ধরনের ব্যবস্থাপনারও দুটো বিষয়, একটা হলো মজুত সংরক্ষণ করে যাতে বিক্রি করা যায়, এবং ওই যে বললাম শুরুতে আমের ক্যালেন্ডারটা কিন্তু এখন আমাদের প্রায় 4 মাস হয়ে গেছে। এখন কিন্তু আপনি এই মে মাসের 15 তারিখ থেকে আম শুরু করে আপনি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত লেট ভ্যারাইটিগুলো পাবেন। আগে কিন্তু এটা ছিল না, যে বাড়ি আম 4 দেরিতে পাকবে। তারপরে আপনার আরো 2-3টা ভ্যারাইটি আসছে, নামটা মনে আসছে না, এগুলো কিন্তু অনেক দেরিতে পাকে, একেবারে ল্যাংড়ার মতো স্বাদ, কিন্তু আরো 1 মাস পরে পাকছে। তো এবং কাটিমন যেটা আসছে সারা বছর পাওয়া যায়, এই জিনিসগুলো এখন করা হচ্ছে যাতে সারা বছর আপনি আম পান। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি।